হ্যালো স্টুডেন্ট, আমার নাম জিৎ এবং আমি আজকে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই যারা ভিডিওটাকে প্রথম দেখছো বা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দেবে, যাতে আমার এইসব ইনফরমেটিভ ভিডিও তোমরা যাতে মিস না করতে পারো। আর অবশ্যই ভিডিওটা শেষে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে যেন ভুলো না। আমি অবশ্যই যত সম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টটাকে রিপ্লাই দেওয়ার। তাহলে আর কথা না বাড়িয়ে আমি আজকের আমার এই ভিডিওটাকে স্টার্ট করছি। হ্যালো স্টুডেন্ট, আমার নাম জিৎ এবং আমি আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন নিয়ে আজকে আমি প্রথম আলোচনা শুরু করব। আমাদের টপিক সাইক্লোট্রন নিয়ে স্টার্ট হবে আজকে। দেখো, সাইক্লোট্রন একটা যন্ত্র। সেই যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা একটা পরমাণু বা আধানকে, আয়নকে, ধরে নাও এইচ অ্যান্ড এইচ, হিলিয়াম এবং হাইড্রোজেন, এই দুটো আধান, গ্যাসের আধানকে আমরা কিন্তু এই কণাকে খুবই উচ্চ গতিসম্পন্ন করতে পারবো এবং তারপর সেটাকে কালেক্ট করে আমরা কিন্তু সেটা বিভিন্ন পরীক্ষাগারে কাজে লাগে। ঠিক আছে, সাইক্লোট্রন হচ্ছে একটা যন্ত্র, যেই যন্ত্রে অনলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই দুটো গ্যাসই কিন্তু কাজে লাগে, দুটো গ্যাসের কণাই কিন্তু কাজে লাগে। ওকে, আর অন্য গ্যাসের কণা হলে হবে না। তাহলে ছবিটা একটু দেখে নিই যে কেমন হয় দেখতে আর কি। দেখো, সাইক্লোট্রন দেখতে সাধারণত দুটো ডি আকৃতির হয়, যেমনটা দেখছো, দুটো ডি আকৃতি, এবং এদের মাঝখানের একটা বিন্দু, সেই বিন্দুটা এস, এবং এই একটা বিন্দু, এখানে একটা যন্ত্র থাকে যার মাধ্যমে সেই আধানগুলো বের হতে থাকে। এক কথায় বলতে পারি আমরা এই এস হচ্ছে সেই এইচ বা এইচই হিলিয়াম গ্যাসের আধানের উৎস। এখান থেকে সেই কণাগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে দেখাবো। দেখো, এই এস থেকে যখন আধানগুলো ছড়িয়ে পড়ে, ঠিক এইভাবে একটা রাউন্ড ওয়াইজ শেপের অনুযায়ী তারা কিন্তু আধানগুলো ছড়িয়ে পড়ে, এইভাবে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়তে পড়তে যখন অন্তিম একদম পাশে চলে আসে, এবং এখানে এই জায়গাটায় একটা বিক্ষেপ দর্পণ থাকে, এবং এই উচ্চ বিভব যত ঘুরপাক ঘাড়বে এবং যত এদের ব্যাসার্ধ আর বাড়বে তত এদের ভেলোসিটি, বেগও বাড়ছে এই ক্ষেত্রে। ঠিক আছে, লাস্টে দেখা যাচ্ছে এদের বেগ না খুবই বেশি হচ্ছে, এবং সেই উচ্চ বেগ সম্পন্ন কণাটা সেই এই বিক্ষেপণ যন্ত্রে এখানে আঘাত করছে, এবং একটা বাহির পথ থাকে, এই পথ থেকে বেরিয়ে এসে সেই কণাটাকে আমরা কালেক্ট করব, এবং কালেক্ট করে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কাজে লাগানো যায়। এবং এই যন্ত্রে সাধারণত এসি কারেন্টের ব্যবহার করা হয়, কারণ এসি কারেন্ট সর্বদা তাদের পথ কিন্তু দিক পরিবর্তন করতে পারে, তাই এসি কারেন্টের ব্যবহার হয়, ডিসি কারেন্টের ব্যবহার হয় না, কারণ এটা ডাইরেক্ট কারেন্ট হয়। এবার এটা কিন্তু সম্পূর্ণ এটা দুটো ডির উপরে বেস থাকে, এবং কি হয় জানো, এর তলায় একটা চুম্বক থাকে, এর তলায় একটা চুম্বক ক্ষেত্র থাকে, অর্থাৎ এটা একটা চুম্বকের উপরে বেসড। ঠিক আছে, এটা একটা চুম্বকের উপরে বেসড থাকে, মানে এই জিনিসটা একটা চুম্বকের উপরে থাকে। দেখতে এরকম হয়, কার্যনীতিটাও বললাম। আর একটা জিনিস বলতে একটা প্রশ্ন হতে পারে যে এই কণাগুলো কেন এরকম রাউন্ড করছে। তো ডাইরেক্ট এস বিন্দু থেকে ডাইরেক্ট এই মিররে, অর্থাৎ এই বিক্ষেপণ প্লেটে যেতে পারতো, সেখান থেকে তো আমরা সংগ্রহ করতে পারতাম, কিন্তু সেটা হলো না কেন, এরকম ঘুরপাক খাচ্ছে কেন, ঘুরপাক খেয়ে কেন এই দর্পণে গেল বা বিক্ষেপণ প্লেটে গেল, তার দেখো তার রিজন আছে। আমি প্রথমেই বললাম যে এসি ক্ষেত্রে কি হয়, এসি সাধারণত অল্টারনেটিভ কারেন্ট হওয়ায় এই ক্ষেত্রে তাদের দিক চেঞ্জ হচ্ছে। একটু বাইরে একটু ছবি এঁকে তাহলে দেখায়, তাহলে বেশি ভালো বুঝতে পারবে। দেখো, দুটো ডি যদি আমি এইভাবে হয়, এবং এই সেই এস বিন্দু, এই বিন্দু থেকে মনে করো এটা এসি কারেন্টের সঙ্গে আহিত আছে, এসি কারেন্ট, এই এসি, এবারটা এই বিন্দু থেকে কি হচ্ছে, কণা নির্গত হচ্ছে। এখন কণা নির্গত হয়ে প্রথমে এই ডি তে আসলো,
যখনই এই দিতে আসলো এটা পজিটিভ আধান গ্রহণ করেছে এবং এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং দেখো আমরা কি জানি যে পজিটিভ সর্বদা নেগেটিভের দিকে যাবে এবং সে তখন কি করবে, এই আধানটা ঘুরতে 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 কিন্তু নেগেটিভ দিকে যেতে থাকবে এবং যখনই নেগেটিভ দিতে পৌঁছে যাবে তখন উল্টো হবে যে এইটা প্লাস হয়ে যাবে আবার এইটা মাইনাস হয়ে যাবে, যার ফলে আবার একইভাবে এটা আবার ঘুরতে ঘুরতে গিয়ে এই ডি দ্বারা আকর্ষিত হবে এবং এই ডিতে আবার প্রবেশ করবে। যখন এই ডিতে আবার প্রবেশ করলো তখন এইটা আবার প্লাস হয়ে গেল এবং এইটা মাইনাস হয়ে গেল, আবার এটা ঘুরতে ঘুরতে গিয়ে এই ডিতে প্রবেশ করলো। এইভাবে এটা কিন্তু ঘুরছে, ঠিক আছে। এবং যত সময় যাচ্ছে, যত এদের ডিস্টেন্স, দেখো প্রথমে এর ব্যাসার্ধ ছিল এইটা এই আর ছিল, নেক্সট এর ব্যাসার্ধ বাড়ছে, আরো বাড়ছে, আর প্রাইম যত আরো ঘুরবে তত কিন্তু ব্যাসার্ধ কিন্তু আরো বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যত এর টাইম ইনক্রিজ হবে, যত এর ব্যাসার্ধ আর ইনক্রিজ হবে, তত আমরা ভেলোসিটিও ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এর জন্যই হয় যে এই কণাটা কিন্তু উচ্চ গতিবেগ সম্পন্ন আমরা লাস্টে কিন্তু পাই, তার জন্যই এই যন্ত্রটার ব্যবহার, ঠিক আছে। এটাই হচ্ছে এই যন্ত্রটার কার্যনীতি। এই যন্ত্রটা এইভাবেই কাজ করে। এবং নেক্সট যেটা হচ্ছে অনুনাদের শর্ত কিন্তু আমাদের জানতে হবে। অনুনাদের ফলে কি শর্ত এই মেনে চলবে এই যন্ত্রটা, তাহলে এর অনুনাদটা সৃষ্টি হবে, না হলে নয়। সে কি শর্ত এটা আমরা জানবো, অনুনাদের শর্ত। দেখো অনুনাদের শর্ত হচ্ছে এই যে এই পুরো যন্ত্রটার যদি কম্পাঙ্ক n0 হয় সেটা সমান হবে n এর সঙ্গে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, আমরা আগেই জেনেছি এই n এর মান কিন্তু 1/2π q/m into b, ওকে, q/m into b is equal to n0। এটাই হচ্ছে অনুনাদের শর্ত। এইবার যদি কোনো কণা এই শর্তটাকে ফলো না করে, এই শর্তটাকে মেনে না চলে, তাহলে সে এই ক্ষেত্রে উপযুক্ত হবে না, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে অনলি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের কণাগুলোই এই শর্তটা মেনে চলে, যার ফলে হাইড্রোজেন এবং হিলিয়ামই এই কণা রূপে কাজ করে বা এই কণা হিসাবে এই যন্ত্রে ক্রিয়াশীল হতে পারে। আর অন্য কোনো গ্যাসের কণা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ঠিক আছে। এবারে নেক্সট যাব ত্বরণিত কণার গতিশক্তি। ত্বরণিত যে কণা, সেই কণাটার আমরা গতিশক্তি নির্ণয় করব। অর্থাৎ বলতে চাচ্ছি আমি এটা যে এই যে কণাটা এই এস বিন্দু থেকে উৎস থেকে বেরিয়ে এরকম রাউন্ড হচ্ছে, এই ত্বরণিত কণার গতিশক্তিটা, ভেলোসিটি, বেগটা আমরা কি পাবো। ত্বরণিত কণার গতিশক্তি আমরা নির্ণয় করব। দেখো গতিশক্তি আমরা আর জেনেছি, আমরা আর অর্থাৎ কি ব্যাসার্ধ কিন্তু থেকে থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, থেকে থেকে কিন্তু ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আর এর মান mv/qb, ঠিক আছে, আর এর মান এটা। এই ব্যাসার্ধটা কিন্তু প্রত্যেক একটা নির্দিষ্ট সময়ের পর এই ব্যাসার্ধর মান কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা আগে জেনেছি r = mv/qb, ঠিক আছে, mv/qb। সেখান থেকে দেখো ভেলোসিটি অর্থাৎ বেগটা আমরা কিন্তু পেয়ে যেতে পারি qb/r/m। এই বেগের মানটা কিন্তু আমরা পেয়েছি এবং এই বেগ সেটা কিন্তু ওই কণার বেগ, ঠিক আছে। এই কণাটা যে বেগ নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওই কণার বেগ। এবার দেখা যাচ্ছে এটা একটা নির্দিষ্ট আর, এখানে আর এর উপরে বেশি নজর দেবে, কারণ এদের কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু এদের ডিসটেন্স আরো বাড়ছে। ধরো এখানে প্রথম গোল্লাটা ছিল, তাহলে এই ক্ষেত্রে এর ডিসটেন্স আর হলে পরবর্তী অন্য একটা ক্ষেত্রে ধরা হচ্ছে যেদের ডিসটেন্সটা একটু বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এদের ডিসটেন্সটা ক্যাপিটাল আর ধরা হচ্ছে। যদি ক্যাপিটাল আর ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে v0 = qb আর ক্যাপিটাল R/m,
ঠিক আছে, কিউ বি ক্যাপিটাল আর বাই এম। এটা কখন হচ্ছে? প্রথমে আমরা যেই দূরত্বটা ধরেছিলাম সেটা স্মল আর, এবং শেষে যে দূরত্ব বা তার অন্য একটা দূরত্ব সেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে করলে এইরকমটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই যে কিছুই না, জাস্ট স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আরটা এসেছে। এবারটা কণাটির গতিশক্তি আমার নির্ণয় করার মেইন ইয়ে ছিল, E is equal to half mv0 স্কয়ার করব আমরা। কণাটির গতিশক্তি আমাদের নির্ণয় করতে আমরা বলেছিলাম কণাটির গতিশক্তি নির্ণয় করব। তাহলে গতিশক্তি E is equal to আমরা জানি হাফ mv0 স্কয়ার, যেহেতু এই মানটাই হবে এখানে। ঠিক আছে, তাহলে হাফ mv0, এটা দেখো v0 হলো q স্কয়ার b স্কয়ার r স্কয়ার বাই m স্কয়ার, এবং এই m কেটে এখানে একটা m থাকছে, এবং গতিশক্তি কি দাঁড়াচ্ছে যে মানটা, গতিশক্তি E is equal to q স্কয়ার b স্কয়ার r স্কয়ার বাই 2m, এইটা গতিশক্তির মানটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, গতিশক্তি E is equal to এটা। এবারটা বলতে চাবো এটাই যে এই কণাটার যে গতিশক্তি সেটা কিন্তু এই ইকুয়েশন ফলো করেই হবে, আমরা নির্ণয় করতে পারবো। ভলিউম সেটে কোনো কিছু দিলে তাহলে আমরা এই ইকুয়েশন দিয়েই করব। নেক্সটে আমরা বলেছি সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ নির্ণয় করব। কারণ সুষম তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ আমরা নির্ণয় করব। হ্যাঁ, তার আগে আর একটা কথা বলে রাখি যে এই যে সাইক্লোট্রন এর কিন্তু একটা বিপরীত দিক আছে, অর্থাৎ এর কিন্তু একটা নেগেটিভ সাইড আছে, একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা কিন্তু এর যে জায়গাটা এটা কিন্তু অনেক বিপুল, 100 মিটার, অ্যারাউন্ড 100 মিটারের কাছাকাছি এর কিন্তু পুরো সার্কিটটা তৈরি হয়। এবং এই যে চুম্বক পিছনে থাকে না, তড়িৎ চুম্বক, ওই চুম্বকটা কিন্তু যদি তৈরি করে হয় তাহলে খুবই ব্যয়বহুল হয়। তার জন্য আমার এই B0 এবং N0 এদের মানকে এমনভাবে সেট করতে হবে যাতে এটা কম ব্যয়বহুল হয় এবং এদের যে দূরত্বটা সেটা কিছুটা হলেও কম হয়, যাতে আমরা এরকম ব্যয়বহুল না হয়, এবং এটা হলো তার সমস্যার সমাধান। ঠিক আছে, তাহলে নেক্সট যেটা বললাম যে তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ নিয়ে আমি আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ। তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথ। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিপথটা এটাই দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি E is equal to F by Q। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি F is equal to QE। ঠিক আছে, F is equal to QE। তাহলে এই জাস্ট এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আহিত কণা প্রবেশ করে তার গতিপথটা, আহিত কণা যদি রাউন্ড সার্কেল হয় তার গতিপথ আমরা যে গতিপথ সেই পথটা আমরা কিন্তু এই অনুযায়ী বের করতে পারবো। সেটা কি করে বের করতে পারবো সেটাও দেখাবো। এখন এটা কিন্তু বেসিক, এবারটা এর ত্বরণ বের করতে হবে। এখন যদি কণাটি m ভরের হয়, ধরো একটা কণা একটা সার্কেলের মধ্যে এরকম রোটেট করছে কিউ কণা, এর যদি ভর is equal to m হয় তাহলে কি হবে? এর ত্বরণ F by m হবে, তাহলে QE by m এর ত্বরণ। ঠিক আছে, এই হচ্ছে ত্বরণের ফর্মুলা। এবং এই যে ফর্মুলা এটা কিন্তু বিভিন্ন কিছু একটু বিষয় দেওয়া রয়েছে, যেমন ধরে নাও আহিত কণাটি যদি E a ভেক্টরের উপর লম্ব অভিমুখে U ভেক্টরের তড়িৎ ক্ষেত্রে থাকে, প্রবেশ করে। এটা একটা আহিত কণা E ভেক্টরের লম্ব অভিমুখে যদি U বেগ নিয়ে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? গ্রাফটা দেখে নাও, এদিকে y এদিকে x, দেখো এইদিকে E ভেক্টর যাচ্ছে আর এইদিকে U বেগ নিয়ে যাচ্ছে। এখন একটা আহিত কণা যদি
ই ভেক্টরের উপরে লম্বভাবে প্রবেশ করে ইউ বেগ নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা এরকম দাঁড়াচ্ছে। দেখো, যখন একটা কণা প্রবেশ করবে তখন তার কিন্তু প্রাথমিক বেগ থাকে, ঠিক আছে? তাহলে সেই প্রাথমিক বেগ কিন্তু প্রথমে কিন্তু ইউ বেগ 0 হবে, তারপরে ইউ এর মান যেটা ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে? তাই এই জন্য গ্রাফটা কিন্তু কার্ভ হয়ে যাবে। প্রথমে ইউ এর মানটা 0 হবে, তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে এবং মানটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে, ঠিক আছে? এই গ্রাফ অনুযায়ী একটু বুঝতে পারবে যে আহিত কণাটি কিরকম পরিস্থিতি অনুযায়ী হয়, এবং এর যে অতিক্রান্ত দূরত্ব যদি x হলে t সময়ে, ধরো আহিত কণাটি অতিক্রান্ত দূরত্ব x, t সময়ে আহিত কণাটি x দূরত্ব অতিক্রম করে, t সময়ে আহিত কণাটি x দূরত্ব অতিক্রম করলে t is equal to x by u, কারণ সে u বেগে যাচ্ছিল, t is equal to x by u, এটা পেলাম। এবং আমরা ত্বরণ কিন্তু জানি a is equal to qe by m, qe by m আমরা ত্বরণ কিন্তু জানি। এবারে জাস্ট কি বলবো, t সময়ে y এর দিকে কণাটির সরণ কত হয়েছে, যেটা কিন্তু আমাদের সেখান থেকে আমরা x এর মান বের করতে পারবো, ঠিক আছে? t সময়ে, এখন t সময়ে y এর দিকে কণার গতিপথ নির্ণয় করব। t সময়ে y এর দিকে কণার গতিপথ y is equal to half at square দিয়ে করব। এর মান জানি, t এর মান জানি, জাস্ট বসাবো। এর মান হচ্ছে তোমার একেবারে বসিয়ে দিই qe by 2m into at square x square by u square, x square by u square। এখান থেকে y এর মান পেলাম, এবার এখান থেকে আমাদের দরকার x এর মান, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি আসছে, qe x square 2m u square আসছে, is equal to y আসছে। তখন x square is equal to আমাদের করতে হবে যেটা x square is equal to 2m u square y by qe, ঠিক আছে? যেটা কিন্তু x এর স্কয়ার এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। x স্কয়ার এর মান, x স্কয়ার is equal to x square is equal to 2m u square y by qe, এটা হচ্ছে x স্কয়ার এর মান। এবারটা আমরা যাব লরেন্জ বল, ঠিক আছে? এবারটা আমরা যাব লরেন্জ ফোর্স, লরেন্জ বল, আমাদের নেক্সট টপিক লরেন্জ বল। লরেন্জ বল নিয়ে আলোচনা করব। দেখো, লরেন্জ বল নিয়ে আলোচনা করতে গেলে আমাকে তড়িৎ বল জানতে হবে এবং চৌম্বক বল জানতে হবে, ঠিক আছে? দেখো, তড়িৎ বল F ভেক্টর অফ E স্মল e, এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, QE, যেখানে E হচ্ছে তড়িৎ বল, ঠিক আছে? যেখানে E ভেক্টর যেটা, সেটা কিন্তু তড়িৎ বল, E ভেক্টর হচ্ছে তোমার তড়িৎ বল, যেটা কিন্তু আমাদের কাজে লাগে। এবং আরেকটা আমাদের যেটা জানতে হবে চৌম্বক বল, যেটা কিন্তু আমরা আগেই জেনেছি, চৌম্বক বল F ভেক্টর অফ M, তাহলে এটা QV ভেক্টর ইনটু B ভেক্টর, যে ক্ষেত্রে B ভেক্টর যেটা, সেটা হচ্ছে চৌম্বক বল, এটা কিন্তু চৌম্বক বল। F ভেক্টর যেটা হচ্ছে চৌম্বক বল, M দ্বারা তুমি একটা জিনিস মনে রাখবে যে M বলতে বোঝাবে চৌম্বক বল, ম্যাগনেটিক, আর E ফর ইলেকট্রিক, এটা তড়িৎ বল, এটা চৌম্বক বল। এবার লরেন্জ বল বলেছে, বলতে এই দুটো বলকেই লরেন্জ বল বলা হয়। এই দুটো বলকে একত্রে যে ফোর্স ক্রিয়া করে সেই বলকে আমরা লরেন্জ বল বলবো। তাহলে লরেন্জ বল যে ইকুয়েশনটা আমরা একটু বের করার চেষ্টা করব। ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এই যে, এইটা যোগ এটা করব আমরা, FE প্লাস F ভেক্টর অফ M ইজ ইকুয়াল টু, যেটা দাঁড়াচ্ছে সেটা আছে তোমার QE ভেক্টর প্লাস QV ভেক্টর ইনটু B ভেক্টর। দেখো Q কমন যাচ্ছে, Q কমন নিয়ে নিচ্ছি আমরা, E ভেক্টর প্লাস V ভেক্টর
ইন্টু বি ভেক্টর, এটাই হচ্ছে লরেন্স বল এটার মান, ঠিক আছে? এটাই আলটিমেট মান, এটাই জাস্ট এইটুখানি লরেন্স বল, বেশি কিছু নেই আগের জানারই অংশ জানারই। এবং লাস্ট আমাদের যে টপিক সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত তারের উপর ক্রিয়াশীল বল। তড়িৎ ক্ষেত্রে আহিত তারের উপর ক্রিয়াশীল যে বল, একটা কণা সেটা কিন্তু কিভাবে একটা তারের উপর, যদি একটা তারের উপর দিয়ে প্রবাহিত হয় তো তার উপরে যে বল ক্রিয়া হয় সেই বলের আমরা মান নির্ণয় করব। লাস্ট টপিকে আমরা এটা চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে? আমি একটু বলে নিতে চাই। দেখো, চুম্বক ক্ষেত্রে মানে একটা তার, প্রথমে বলছে তারের উপরে, তাহলে একটা বেসিক্যালি একটা তার থাকবে যার মধ্যে প্রবাহিত হচ্ছে, প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে, আই প্রবাহিত হচ্ছে। এবং অবশ্যই যদি একটা তারের মধ্যে চুম্বক যদি একটা প্রবাহ হয় তাহলে আমি জানি সেই ক্ষেত্রে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র অর্থাৎ। এখন সেই তারের ওপর একটা বল প্রয়োগ করে, একটা বল ক্রিয়া করে, সেই বলটাকে আমরা বলবো চুম্বক বল। সেই চুম্বক বল একটা যদি কোনো কণা সেই তারের আশেপাশে আসে তাহলে সেই কণার উপর কিন্তু একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা এফ ভেক্টর বলে থাকি, যেটা কিনা চুম্বক বল, ঠিক আছে? এই চুম্বক বলের মানই আমাদের আজকে নির্ণয় করতে হবে লাস্ট টপিকে। ছবিটা যদি দেখি, দেখো তুমি একটা যে কোনো একটা তার নিয়ে নাও, এরকম ধরো একটা তার, এবং সেই তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই প্রবাহিত হচ্ছে। সাপোজ মনে করো এখানে একটা ব্যাটারি আমি কানেক্ট করে দিলাম, ইলেকট্রিক্যাল একটা সংযোগ করে দিলাম ব্যাটারি, এবং একটা ধরে নাও এই জায়গা থেকে একটা ছোট্ট ডি এর ক্ষুদ্র অংশ নিচ্ছি, এবং সেই ক্ষুদ্র অংশ থেকে বি ভেক্টর এদিকে চলে গেল, এবং সেই বরাবর লম্ব যদি আমি টানি তাহলে লম্বর যে কোণটা সেটা যদি আমি থিটা কোণ করি, এবং প্রবাহ মাত্রা এইভাবে ফলো হচ্ছে এইদিকে, তাহলে দেখো এইবারটা বুঝবো যে একটা তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ আমি ডিএল নিয়ে নিচ্ছি, এবং সেই ক্ষুদ্র অংশে কিন্তু বি ভেক্টর চৌম্বক ক্ষেত্র চলে গেল। এবং আমার প্রশ্ন হচ্ছে সেই ক্ষুদ্র অংশের মধ্যে যে পরিমাণ আধান যাবে সেই আধানের ওপর যে বল প্রয়োগ করবে সেই বলটার মান আমাকে নির্ণয় করতে হবে। এবার প্রবাহ মাত্রা বলতে আমরা কি বুঝি? একটা তারের মধ্যে প্রবাহ মাত্রা আই হচ্ছে, বা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলাম, তাহলে সেইটা তার মধ্যে কি, তার মধ্যে দেখো কিউ আধান ফলো হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ প্রবাহ মাত্রা মানে কি, কণা বা ইলেকট্রনের তো প্রবাহ, সেটাকে আমরা প্রবাহ মাত্রা বলবো, তাই তো? প্রবাহ মাত্রা বলতে দেখো ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, অর্থাৎ কিউ আধান প্রবাহ হচ্ছে। তাহলে আমরা আগেই শিখেছি যে চৌম্বক বল এফ ভেক্টর ইজিক্যাল টু, আমরা জানি যে কিউ ভি ভেক্টর ইন্টু বি ভেক্টর, যেখানে কিউ হচ্ছে সেই প্রবাহমাত্রার মধ্যে যে কণা থাকে তার সেই আধানকে কিউ বলা হয়, এবং ভি যেই বেগ নিয়ে সে যাচ্ছে, এবং বি এবং যেটা কিনা তার চৌম্বক ক্ষেত্র, এই অনুযায়ী আমরা মানটা নির্ণয় করব। দেখো এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা কি দাঁড়াচ্ছে, প্রবাহ মাত্রা I is equal to dq by dt। দেখো আমরা সবকিছু ভেক্টর রূপে নির্ণয় করব, তাই এভাবে লিখছি। এবারে প্রশ্ন হচ্ছে dq টা কেন লিখলাম, dq why কেন লিখলাম, কেন আমরা dq লিখছি? দেখো dq লেখার কারণ হচ্ছে, আমি আগেই বললাম যে প্রবাহ মাত্রার মধ্য দিয়ে যে I প্রবাহ মাত্রা তার মধ্যে কিন্তু আধান ফলো হয়, ঠিক আছে? তার জন্য আমি এটা আগে বলেছিলাম যাতে এটা বুঝতে অসুবিধা না হয়। দেখো যখনই কিউ আধান ফলো হচ্ছে আমার কিন্তু দরকার dq, এই ছোট্ট ক্ষুদ্র অংশে, তাহলে ছোট্ট ক্ষুদ্র সময় নেবে নিশ্চয়ই, তাহলে সেই dt সময়ে dq পরিমাণ আধান যদি যায় সেই প্রবাহ মাত্রা, তাহলে সেটা তার প্রবাহ মাত্রা দাঁড়াবে।
এবারটা আমরা বেগের দিকে যাব, ভেলোসিটি বেগ। বেগ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে, দেখো আমরা সবাই জানি এটা ডিএল বাই ডিটি, অর্থাৎ যে ক্ষুদ্র দূরত্বের জন্য ডিটি সময়ে যে প্রবাহিত হয়েছে সেটাকে আমরা যে বেগ নিয়ে সেটাই হচ্ছে সেই বেগের মানটাই হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে জাস্ট এই দেখো আমরা মান দুটো পেয়ে গেছি এবং এই মান দুটো কি করব, আমরা এই 1 নম্বর ইকুয়েশনে আমরা বসাবো। তাহলে বসাই, এটা কিন্তু সবই আমি আগেই বলেছি যে এটা কিন্তু ভেক্টরে হচ্ছে, তাই এটা ডি এফ ভেক্টর দেবো। অনেকে আবার ভুল করে যে এফ ভেক্টর দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। সবসময় মনে রাখতে ডি এফ ভেক্টর দিয়ে আমাদের প্রমাণ করতে হবে, স্টার্ট করতে হবে। df ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ, তাহলে dq। দেখো v এর মান আমরা জানি, v এর মানটা বসিয়ে দেবো dl ভেক্টর বাই dt ভেক্টর dt ইনটু v এর মানও জানি, v এর ভেক্টর বসিয়ে দিলাম এই। তাহলে এই dt কে যদি আমরা এই dq এর তলায় নিয়ে আসি, ঠিক এইভাবে ইনটু dl ইনটু v, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবো যে dq বাই dt সেটা কিন্তু i এর সূত্রে পড়ে যাচ্ছে, জাস্ট সেই জায়গায় i dl v, যেটা কিনা d এর ভেক্টরের মান। এটা জাস্ট প্রাথমিক মান, সেই ছোট্ট ক্ষুদ্র, এইবারটা গেল ছোট্ট ক্ষুদ্র অংশের জন্য কোনো কণা যদি প্রবাহিত হয় সেই কণার উপর ক্রিয়াশীল ওই ছোট্ট ক্ষুদ্র অংশের জন্য ক্রিয়াশীল বল df ভেক্টর ইজ ইকুয়াল টু i dl ভেক্টর এন্ড v ভেক্টর। এবার যদি পুরো পরিবাহীর ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, সেই ক্ষেত্রে আমরা f ভেক্টর ইজ ইকুয়াল টু সামেশন অফ ইন্টিগ্রেশন অফ df ভেক্টর করব এবং সেখানে যে মানটা পাবো bi dl। দেখো ডিএল নেওয়াটা ভুল, ঠিক আছে, কারণ এটা সমগ্র পরিবাহীর ক্ষেত্রে, এটা ধরে নিতে হবে যে সমগ্র পরিবাহীর ক্ষেত্রে যে দূরত্ব সেটা এল, তাহলে এফ ইজ ইকুয়াল টু বিআইএল আলটিমেটলি আমাদের দাঁড়াবে এই মানটা, এটাই আসল মান, ঠিক আছে। এবার এই মানের উপরে বেসড করে কিছু কন্ডিশন আছে, সেগুলোও দেখাবো। কিছু কন্ডিশন আছে, কন্ডিশন নাম্বার 1, যদি কোনো কণা এই গতিপথ এর বরাবর যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে যাতে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সাইন থিটা আনতে হবে, অর্থাৎ দেখো এই ক্ষেত্রে কিন্তু একটা মান আছে, যদি এই বি ভেক্টর, এখন আরো একটু লিখে নিতে হবে, এখন বি ভেক্টর ও ভি ভেক্টর যদি থিটা কোণে থাকে, যদি থিটা কোণে থাকে তাহলে f is equal to BIL sin theta, ঠিক আছে। f is equal to BIL sin theta, এই হচ্ছে মেইন, এই হচ্ছে তোমার যদি থিটা কোণ বলে দেয় তাহলে এই ফেলবে, যদি কোণ না বলে তাহলে এটা ফেলবে। তাহলে কোণ আমরা যদি একটা শর্ত বলে দিয়েছে, প্রথম যে কন্ডিশন, যদি কোনো কণা এই দাগের যদি লম্বভাবে প্রবেশ করে সেই ক্ষেত্রে থিটার মান 90 দাঁড়াচ্ছে, তাহলে কি করব বুঝতেই পারছো, sin 90 এ করব। তাহলে যদি f is equal to যে মানটা দাঁড়াচ্ছে BIL sin 90, দেখো যদি লম্বভাবে প্রবেশ করে তাহলেই এই f এর মান সর্বোচ্চ হবে, তাহলে আমি আরো বলতে পারি f ম্যাক্সিমাম হতে পারে, BIL এটা সর্বোচ্চ হবে। আর 2 নম্বর কন্ডিশন, যদি এটা যদি প্যারালালি আপাতিত হয়, যদি কোনো কণা এই পরিবাহীর উপরে যদি সমান্তরালভাবে হয় বা কোনো কোণ না করেই যদি আপাতিত হয় তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে এবং f ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে এবং এটা মিনিমাম। তাহলে এক্ষেত্রে বলা যাচ্ছে f মিনিমাম এবং ম্যাক্সিমামের মানটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো f ম্যাক্সিমাম সেটা দাঁড়াচ্ছে BIL এর ক্রস প্রোডাক্ট ক্রস করলে, আর f মিনিমাম যেটা দাঁড়াচ্ছে সেটা 0 ডিগ্রি, 0 মিনিমাম সেটা 0। তাহলে এটাই ছিল আজকের আমার ভিডিও লাস্ট টপিক। দেখো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তাহলে এই বলে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করছি।